এলাকা ডুবে যাবে এবং এলাকার মানুষ গলা পানিতে থাকবে। নিষ্কাশনের জন্য যেটা সিটি কর্পোরেশন মনে করতেছে সেটি তো আমাদের জন্য প্রযোজ্য না। সবুজ নিধন আর জলাধার ভরাট করলেও ভুল মানতে নারাজ রেলওয়ে। উন্নয়নের দোহায় বর্ষায় বিমানবন্দর এলাকায় জলাবদ্ধতার শঙ্কা উত্তর সিটির। লঙ্ঘন হয়েছে আইন বলছে রাজুক। হজযাত্রীদের পকেট কাটছে বিমান ও সৌদি এয়ারলাইন্স, বাড়তি নিচ্ছে প্রায় 400 কোটি টাকা। বিদেশি সংস্থাকে ডলার পরিশোধে হিমশিম অবস্থা, চাপ বাড়ছে বৈদেশিক মুদ্রায়। এবং 250 বছরের ইতিহাসে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের ছেলে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত। 25 বছরের সাজা হতে পারে হান্টারের, রায় মেনে নেয়ার ঘোষণা জো বাইডেনের। ভোরের সময়ের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। নিয়মনীতির তোয়াক্কা না করেই বিমানবন্দর রেল স্টেশন এলাকার জলাধার ভরাট করেছে রেলওয়ে। এতে বর্ষা মৌসুমে এয়ারপোর্ট উত্তরা এলাকায় জলাবদ্ধতার শঙ্কায় উত্তর সিটি। উন্নয়ন প্রকল্পের দোহাই দিয়ে রেলওয়ে বলছে জলাবদ্ধতা নিয়ে ভাবা তাদের কাজ নয়। এদিকে রাজুক বলছে এটা সুস্পষ্ট আইনের লঙ্ঘন। ড্যাপের নকশার বাইরে যাওয়ার ক্ষমতা কারও নেই। রাশেদ লিমনের রিপোর্ট। জলাবদ্ধতা, জলজট যাই বলা হোক, বর্ষাকালে রাজধানীর অধিকাংশ এলাকার মানুষের ভোগান্তির কারণ। অপরিকল্পিত নগরায়ন আর নির্বিচারে জলাধার ভরাটের মাসুল দিতে হচ্ছে প্রতিনিয়ত। এরই মধ্যে নতুন করে আবারও হাত পড়েছে নগরের জলে। রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন সংলগ্ন জলাধার ভরাট করে চলছে স্টেশনের বর্ধিতাংশ নির্মাণের কাজ। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে সম্প্রসারিত রেল লাইনের জন্য এখানে হবে প্ল্যাটফর্ম 3 ও 4। তবে জলাধার ভরাট করার ফলে উত্তরা এয়ারপোর্ট এলাকায় স্ট্রম ড্রেনেজের পানি নিষ্কাশনে বাধা পড়বে, দেখা দেবে জলাবদ্ধতা বলছে ডিএনসিসি। তবে এসব রেলওয়ের দেখার বিষয় না বলে সাফ জবাব রেলের। দুই দপ্তরে চলছে চিঠি চালাচালি। নতুন দেখলাম সপ্তাশ্চর্যের আরেকটা আশ্চর্য যে এখন খাল ভরাট করে ওনারা এখানে তারা লাইন নিচ্ছে। এলাকা ডুবে যাবে এবং এলাকার মানুষ গলা পানিতে থাকবে। পর্যাপ্ত নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। উত্তরা থেকে টোটাল পানিটা এইখান থেকে নিষ্কাশনের জন্য যেটা সিটি কর্পোরেশন মনে করতেছে সেটি তো আমাদের জন্য প্রযোজ্য না। আমরা বলেছি 6 ফিট পাইপ ইউজ করার জন্য, 1.5 ফিট পাইপ ইউজ করছেন। আমরা আশা করি যে তাদের এটা বোধগম্য হবে। কোনটা ঠিক এবং কোনটা ঠিক না সেইভাবে আমরা তাদের বিস্তারিত উল্লেখ করে আমরা তাদেরকে ইতিমধ্যে জবাব দিয়েছি। এদিকে রাজুক বলছে ড্যাপের নকশা অনুসারে এটি উন্মুক্ত জলাধার হিসেবে চিহ্নিত করা, তাই কোনোভাবেই অনুমতি ছাড়া তা ভরাট করা যাবে না। সরকারি প্রতিষ্ঠান হোক আর বেসরকারি প্রতিষ্ঠান হোক, কোনো ধরনের শ্রেণী পরিবর্তন করার বিষয়ে বিধিনিষেধ রয়েছে। এই জায়গাটি ডিটেল এরিয়া প্ল্যানে সেটা পুকুর এবং জলাশয় হিসেবে চিহ্নিত করা আছে। কোনো প্রকার অনুমতি ছাড়া যে জলাশয় ভরাট করেছে সেটা আমাদের আইনের ব্যত্যয় হয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের মতামতে শিগগিরই বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনি পদক্ষেপের কথা জানায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এই পুরো জলাশয়টি ভরাট করে তৈরি হচ্ছে 1.8 মিটারের এই কালভার্টটি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এই এলাকার পানি নিষ্কাশনের বিকল্প কি ব্যবস্থা থাকছে। পরিবেশবিদরা বলছেন চলতি মৌসুমেই এমন অপরিকল্পিত উন্নয়নের মাসুল দিতে হবে নগরবাসীকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। লোকসান কাটিয়ে উঠতেই হজকে পুঁজি করে ফ্লাইটে বাড়তি ভাড়া নির্ধারণ করে বাংলাদেশ বিমান, যার সুযোগ নেয় বিদেশি সংস্থাও। এতে বিমানের স্বার্থ উদ্ধার হলেও বেশি ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে বিদেশি এয়ারলাইন্সকে ডলার পরিশোধে। অর্ধেক হজযাত্রী বহন করেও এবছর প্রায় 800 কোটি টাকার ভাড়া ডলারে নিয়ে যাচ্ছে সৌদি এয়ারলাইন্স। আর এই দুই এয়ারলাইন্স মিলে অতিরিক্ত প্রায় 400 কোটি টাকা পকেট কাটছে হজযাত্রীদের, যা সরকারকে দ্বিগুণ চাপে ফেলছে বলে মত বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। সঠিক পরিকল্পনার অভাবে বাংলাদেশ বিমানের বেশিরভাগ রুটই লোকসানে ভারাক্রান্ত। প্রেক্ষাপট যখন এমন, তখন নিজেদের স্বার্থ উদ্ধারে হজ যাত্রীদেরই টার্গেট করেছে সংস্থাটি। ফ্লাইট পরিচালনায় লোকসানের বড় একটি অংশই বেশি ভাড়া নির্ধারণ করে উঠিয়ে নেওয়া হচ্ছে হজ মৌসুমে, যার সুযোগ নিচ্ছে সৌদি এয়ারলাইন্সও।
মূলত বাংলাদেশের হজ যাত্রীদের অর্ধেক বহন করে বাংলাদেশ বিমান, বাকি অর্ধেকের দায়িত্ব সৌদি এয়ারলাইন্সের, যদিও এবছর বিদেশি ক্যারিয়ারে যুক্ত হয়েছে ফ্লাইনাস। বিমানের নথি অনুযায়ী প্রতিটি হজ ফ্লাইটের অবতরণ থেকে উড্ডয়ন পর্যন্ত 90 মিনিট নিট চার্জ দিতে হলেও বিমানকে প্রতিটি ক্ষেত্রেই গুনতে হয় বেশি জরিমানা। হাজার হাজার ডলার খোয়া যাওয়ায় লোকসানের এই খরচ চাপাতেই বাড়তি ভাড়া ওঠানো হয় হজ মৌসুমে। একই দূরত্বে আপনি যে কোনো দেশের বিমান ভাড়া দেখেন, হজ হোক আর না হোক, ওদের কম, আমাদের কেন বেশি। বাজেট আমার 50-50% সমান সমান, কিন্তু 50% আমি যখন 2 টাকা বাড়াই, সৌদি এয়ারলাইন্স 2 টাকা বাড়ায়, আমি 2 টাকা পাইলে সৌদি এয়ারলাইন্স 2 টাকা নিচ্ছে। তবে বিমানের সাবেক এই কর্মকর্তার মতে বিশ্ববাজারের সঙ্গে তেলের দাম নিয়মিত সমন্বয় না করায় সুবিধা পাচ্ছেন না বাংলাদেশের যাত্রীরা। পৃথিবীতে যদি ফিউল কস্ট কমে থাকে তাহলে বাংলাদেশেও ফিউল কস্ট কমাতে হবে। এটা সরকারি একটা মনোপলি, সরকারের সিদ্ধান্তে এটা চলে। এদিকে খোঁজ নিয়ে দেখা যায় প্রতিটি টিকিটে প্রায় 45,000 টাকা বেশি নিচ্ছে বিমান। এক্ষেত্রে বলাকা অতিরিক্ত আয় করছে প্রায় 200 কোটি টাকা। একই পরিমাণ অর্থ বিদেশি সংস্থার অ্যাকাউন্টে পাঠাতে সরকারকে গুনতে হবে অতিরিক্ত $1,65,38,000। বিশেষজ্ঞরা বলছেন লাভের চেয়ে বাড়তি চাপ তৈরি হচ্ছে বৈদেশিক মুদ্রায়। বাংলাদেশ বিমান তো ফরেন কারেন্সি পাচ্ছে না, সে তো টাকা পাচ্ছে। ফরেন কারেন্সি নিয়ে যাচ্ছে সৌদি এয়ারলাইন্স। নাস দরকার বললে গভর্নমেন্ট আমাকে 100 টাকা সাবসিডি করবে, কিন্তু ভাড়া 100 টাকা রাখেন, তাহলে বিদেশিরা 100 টাকাই পাবে। বিমান যদি ভাড়া না বাড়ে, অত বাড়াতে পারবে না। এবছর 85,257 জন হজযাত্রী পরিবহনে আকাশপথে ব্যয়ের পরিমাণ প্রায় 1,663 কোটি টাকা। এর মধ্যে দুদেশের এয়ারলাইন্স অতিরিক্ত প্রায় 400 কোটি টাকা তুলে নিচ্ছে হজযাত্রীদের কাছ থেকেই। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এক সময়ের মিলিটারি ক্যাম্প এখন সংস্কৃতির মিলন কেন্দ্র। নরওয়ের হোভেডিয়া দ্বীপ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় আরও 18,500 ভূমিহীন গৃহহীন পরিবার পেলেন জমি ও ঘর। মঙ্গলবার সকালে গণভবনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর ও জমি বুঝিয়ে দেন। আশ্রয়ন প্রকল্প মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে পেরেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের নেয়া প্রকল্পগুলোর সুফল পাচ্ছে সাধারণ মানুষ। সম্প্রতি রেমালে ক্ষতিগ্রস্ত ঘরবাড়িগুলো দ্রুত নির্মাণ করে দেয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। সারি সারি ঘরে লুকিয়ে কত শত লড়াইয়ের গল্প, শূন্য থেকে যেখানে এঁকে দেয়া হয়েছে নবজীবনের স্বপ্ন। নানা কারণে ভাগ্যের চক্রে যাদের মিলেনি মাথা গোজার একটুখানি ঠাঁই, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেলের সুবাদে নতুন ঠিকানায় তাদের সামনে এখন পরিচ্ছন্ন জীবনের হাতছানি। আশ্রয়ন 2 প্রকল্পের 5ম পর্যায়ের 2য় ধাপে মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আরও 18,566 ভূমিহীন গৃহহীন পরিবারকে 2 শতক জমি সহ ঘর বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেন আরও 26 জেলা 70 উপজেলাকে। আর তাতে দেশের 5 বিভাগ 58 জেলা 464 উপজেলার সব মানুষ এখন জমিসহ ঘরের অধিকারী। এদেশের ভূমিহীন মানুষ, গৃহহীন মানুষ, জনগণ আস্থা রাখায় দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নত করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিকূলতার মধ্যেও গুরুত্ব দেওয়া হচ্ছে প্রত্যেকের মৌলিক চাহিদা নিশ্চিতে। ঘরবাড়ি মেরামত সহ সাম্প্রতিক রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথাও জানান সরকার প্রধান। গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। প্রধানমন্ত্রী বলেন, কোনো ক্ষেত্রেই পিছিয়ে থাকা নয়, বরং সব দিক থেকে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। আমাদের গৃহীত প্রোগ্রাম যেগুলি আমরা করে যাচ্ছি সামাজিক উন্নয়নের জন্য,
এর শুভ ফলটা কিন্তু সাধারণ মানুষ পেতে শুরু করেছে। কোনো মতেই বাংলাদেশের জনগণ কোথাও থেকে পিছিয়ে থাকবে না, সেটাই আমাদের কথা। পরে কক্সবাজারের ঈদগাঁও, লালমনিরহাটের কালীগঞ্জ ও ভোলার চরফ্যাশনের প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন সরকার প্রধান। এ সময় বঙ্গবন্ধু কন্যার সঙ্গে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা। আমরা অনেক কষ্টে ছিলাম মা, অনেক কষ্টে ছিলাম। ভার্চুয়াল এই আয়োজনে জীবনের নতুন গতিপথ পাওয়া উচ্ছ্বসিত মানুষের সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন সরকার প্রধান। সব হারা অসহায় মানুষের এই ভিটে মাটির মালিকানা বুঝে পাওয়া লাল সবুজ বাংলার মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি। আর স্বপ্নময় দিন বদলের বাঁকে উপকারভোগীদের প্রত্যাশা এই জমিঘর পরম নির্ভরতা যোগাবে তাদের আগামীর পথে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, কচ্ছপে আশ্রয়ন প্রকল্প এলাকা, চরফ্যাশন, ভোলা। প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে আবেগ আপ্লুত সুবিধাভোগীরা। রোদ ঝড় বৃষ্টিতে যারা খোলা আকাশের নিচে বাস করতেন তাদের হাতে এখন নতুন বাড়ির চাবি। মাথা গোজার ঠাঁই পাওয়ায় কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু কন্যার প্রতি। মমতাময়ী প্রধানমন্ত্রী দিলেন মাথা গোজার ঠাঁই। আবেগী বৃদ্ধার অশ্রু জানান দিচ্ছে প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা। মানুষ অনেক দুঃখ কষ্ট করি, অনেক জীবনটা আমার কাটি যাবার লাগছে। কথার মাঝে হঠাৎ সরিয়ে নেওয়া হয় মাইক। এরপর আবারও প্রধানমন্ত্রীর কথায় ফিরিয়ে দেয়া হয়। এ সময় প্রাণ ভরে দোয়া করেন বঙ্গবন্ধুর কন্যার জন্য। জানান কতই না দুঃখ ছিল জীবনে, এবার কেটে গেল সেই আধার। অভাবী এমন অনেকেরই ছিল না ঘর, কোথায় হবে মাথা গোজার ঠাঁই, তারও ছিল না নিশ্চয়তা। অবশেষে প্রধানমন্ত্রীর উপহারে পেল স্থায়ী ঠিকানা। মুখ খুব ভালো করলে বা আনন্দ করলে বা ওর জন্য দোয়া করছো বা। আগে মাইকের বাড়িতে ছিল, এখন আমার প্রধানমন্ত্রী আমাকে ঠাই চিঠি দিলে আল্লাহর জন্য আর ভালো করে। এ যেমন শারীরিক প্রতিবন্ধী খালেদা বেগম। বিয়ের 3 মাসের মাথায় ঘর থেকে বের করে দেয় স্বামী শাহজাহান। কয়েক মাস পর জন্ম দেন কন্যা সন্তান। তারপর কষ্ট আরো বেড়ে যায়, কিন্তু এখন নকশি কাজ করে মেয়ের লেখাপড়া করাচ্ছেন। প্রধানমন্ত্রীকে একটু গদ দিচ্ছি, আমি অনেক খুশি হয়েছি। প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিচ্ছি। মঙ্গলবার ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 18,565টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করেন। ওমর ফারুক, সময় সংবাদ। ক্ষমতার অপব্যবহার করে 4 মোবাইল কোম্পানির 152 কোটি টাকা সুদ মওকুফ করে দেন সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমান। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানান, বিভাগীয় তদন্তে ওয়াহিদা রহমানের অপরাধ প্রমাণিত হয়েছে। বিভিন্ন সময় 16টি নথিতে দেশের শীর্ষস্থানীয় 4টি মোবাইল কোম্পানিকে 152 কোটির বেশি অপরিশোধিত সুদ মওকুফ করেন সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী। দুদকের সহকারী পরিচালক শাহ আলম শেখের করা মামলার এজাহারে দেখা যায়, তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে দেশের বেশ কয়েকটি সংস্থা সাবেক ওই কর কমিশনারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে। জনাব ওয়াহিদা রহমান দুদক সচিব জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি ডিপার্টমেন্টাল প্রসিডিংস হয়েছে। ওই ডিপার্টমেন্টাল প্রসিডিংসে এই অভিযোগগুলি প্রমাণিত হয়েছে। অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে এখতিয়ার বহির্ভূতভাবে 16টি নথিতে 4টি মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি এবং এয়ারটেলের নিকট অপরিশোধিত সুদ বাবদ পাওনা 152,89,390 টাকা মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন। সংশ্লিষ্ট 4 মোবাইল কোম্পানির বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণ করে লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সাংবাদিকদের জানান দুদক সচিব। এটা পরবর্তীতে নেওয়া হবে, তদন্তকালে সেটি সবকিছু এইসব বিষয়গুলো আশা করি এসে যাবে। সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমান একক নির্বাহী আদেশে অসৎ উদ্দেশ্যে 4টি প্রতিষ্ঠান থেকে সুদ আদায় না করে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করেছেন, যার প্রেক্ষিতেই মঙ্গলবার মামলা করে দুদক। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ এখন আজিজ বেনজিরের দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপির সেমিনারে এ কথা বলেন তিনি। এখন তো আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নাই, এটা হচ্ছে আজিজ আর বেনজিরের আওয়ামী লীগ। ঘরটা তাই, এখন আর আওয়ামী লীগ কোন রাজনৈতিক প্রতিষ্ঠান নয়,
যারা আজকে বাংলাদেশকে শাসন করছে এদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। নতুন নতুন উপায় খুঁজছে কি করে তারা দুর্নীতি করবে, মেগা প্রজেক্ট দিয়ে তারা মেগা দুর্নীতির ব্যবস্থা করছে। কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান নতুন নতুন তৈরি করা হয়েছে, আপনি জানেন। নগদ বলে একটা তৈরি করা হয়েছে, নগদ। এই নগদের টাকা প্রতিটি ট্রানজাকশন থেকে প্রতি টাকায় 5 পয়সা করে কমিশন পায়। সেই কমিশন কোথায় যায়? সেই কমিশন দেশের বাইরে চলে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তখন দেশবিরোধী অপশক্তি ষড়যন্ত্র করে উন্নয়নের গতি থামিয়ে দিতে চাইছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে শেখ হাসিনার কারামুক্তি দিবস ও ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে বিএনপি ষড়যন্ত্র করে যাচ্ছে বলে এ সময় মন্তব্য করেন তিনি। ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে বলে হুঁশিয়ারি দেন কামরুল ইসলাম এমপি। তাদেরকে গ্যারান্টি না দিলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতান্ত্রিক চর্চা এদের মধ্যে নাই। আজকে তাই নির্বাচনে আসে না। আজকে তারা দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, সরকারের বিরুদ্ধে না, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে আজকে তারা ষড়যন্ত্র করছে। বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর বহু চেষ্টা করা হয়েছে, পারে নাই। আজকেও ষড়যন্ত্র থেমে নাই। এই অপশক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত করতে না পারলে রাজনীতিতে স্বস্তি ফিরে আসবে না, শান্তি ফিরে আসবে না। বাংলাদেশের এমন অবস্থা সৃষ্টি করতে হবে যাতে বাংলাদেশের রাজনীতিতে সরকারে থাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিরুদ্ধে থাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বরিশালে উপজেলা পরিষদের ভোটে নির্বাচিত বেশিরভাগ চেয়ারম্যানই নতুন মুখ। ভোট হওয়া 9 উপজেলার মধ্যে 8টিতেই আগের জনপ্রতিনিধি বাদ পড়েছেন। সদ্য সাবেকদের এমন ধরাশায়ী অবস্থা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। অবশ্য পছন্দমতো প্রার্থী যাচাইয়ের সুযোগ পাওয়ায় যোগ্য নেতৃত্ব তৈরির পাশাপাশি ভোটের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা সুশীল সমাজের। অপূর্ব রিপোর্ট। টানা 3বার বরিশালের গৌরনদীর পৌর মেয়র হন হারিসুর রহমান হারিস। 1 যুগ ধরে উপজেলা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদকের দাপটে সবাই তটস্থ থাকলেও উপজেলার ভোটে হেরেছেন। স্থানীয় আওয়ামী লীগের বড় অংশের পাশাপাশি নিজের ভাইরাও হারিসকে সন্ত্রাসী বলে অভিযোগ করে আসছিলেন। নির্বাচনের পুরো সময়ে বিশাল কর্মী বাহিনীর শোডাউন থাকলেও ভোটে মনির হোসেন মিয়ার কাছে ধরাশয়ী তিনি। মুলাদীর 2বারের উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল হাসান খান মিঠুও হেরেছেন। হিজলায়ও চেয়ার ছাড়তে হচ্ছে 2বারের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ টিপু শিকদারকে। নতুন মুখ এসেছে জেলার বাকেরগঞ্জে। সেখানে তরুণ রাজীব তালুকদারের কাছে হেরেছেন দীর্ঘদিন রাজনীতিতে থাকা বিশ্বাস মতিউর রহমান। আগুলঝাড়ায় ভোটে জিততে পারেননি সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইস সাইনিয়াবাদ। বাবুগঞ্জে ফারজানা বিনতে ওহাবের কাছে হেরেছেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সর্দার খালেদ হোসেন। তথ্য বলছে বরিশালের 9 উপজেলার মধ্যে কেবলমাত্র বানারীপাড়ায় গোলাম ফারুক চেয়ারম্যানের চেয়ার ধরে রাখতে পেরেছেন। বাকি 8টিতেই হেরেছেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সদ্য সাবেক চেয়ারম্যানরা। কেন এমন পরিস্থিতি? পর্যবেক্ষক মহল ও সাধারণ মানুষের দাবি, ক্ষমতায় থাকাকালীন কর্মকাণ্ডের জবাব ব্যালটে দিয়েছেন ভোটাররা। যারা আগে বিগত বছর ক্ষমতায় ছিল তারা উন্নত দিক করতে পারে না, বিধে আবার নতুন নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে চেয়েছে তাকে উপযুক্ত ভোট দিয়ে নির্বাচিত করেছে। জনগণ হিসাবে আমাদের সুযোগ ছিল সেই ব্যালটটির মাধ্যমে তাদেরকে আর কি বিতাড়িত করবার, সেটি আমরা করেছি। হ্যাঁ, তো উন্নয়নের কথা বলছে, এই আগে যারা করছে হ্যাঁ যদি উন্নয়ন করে ভালো কাজ করে তো আবার সাবমিট দিয়ে আবার ভোট না করলে আবার ফিরিয়ে আবার চেঞ্জ করুন। সঠিকভাবে সবাই ভোট দিতে পেরেছে, নিরপেক্ষভাবে ভোট দিতে পেরেছে, যে কারণে সঠিক প্রার্থী চলে এসেছে যারা জনপ্রিয়, যারা জনগণের প্রতি যাদের ভালোবাসা আছে, যারা জনগণ যাদের প্রতি আস্থাশীল হয়েছে, তারাই আসলে এবার নির্বাচিত হয়েছে। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের ভোট এখনো হয়নি। ইসি সূত্র অনুযায়ী এই উপজেলা নির্বাচন হবে আগামী আগস্ট মাসে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। মধ্যপ্রাচ্যের 3 দেশের শ্রমবাজারে আবারও সম্ভাবনার দুয়ার খুলেছে বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য। 96,000 অনিবন্ধিত বাংলাদেশিকে বৈধতার ঘোষণা দিয়েছে ওমান সরকার। 11 ক্যাটাগরিতে অন্তত 3,000 কর্মী যাবে সংযুক্ত আরব আমিরাতে।
ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষক সহ বিশেষায়িত কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে কাতার। এমনটাই জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। তবে বিশ্লেষকরা বলছেন, দক্ষ কর্মী তৈরিতে অনেকটাই পিছিয়ে সরকারি সংস্থাগুলো। এতে বঞ্চিত হচ্ছে রেমিটেন্স থেকে। মার্জিয়া মুমুর রিপোর্ট। উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশ ওমান 1976 সালে মাত্র 113 জন কর্মী দিয়ে ধনী দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের অভিবাসনের যাত্রা শুরু হলেও ওমান সরকারের সবশেষ পরিসংখ্যান বলছে বর্তমানে সেখানে বাংলাদেশিদের সংখ্যা 6,98,000। তবে তাদের অধিকাংশই অনিবন্ধিত। ধারাবাহিকভাবে দেশটির ইমিগ্রেশন বিভাগের অভিযানে বিভিন্ন সময় অন্তত 1 লাখ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। বাকিদের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে অনিবন্ধিতদের বৈধতা দিতে বারবার ওমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিল বাংলাদেশ। গত মে মাসে দেশটি সফরে শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। সেই বৈঠকের জের ধরেই অবশেষে অনিবন্ধিত 96,000 বাংলাদেশিকে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। সেই সঙ্গে ক্ষতিপূরণ মওকুফের বিষয়টিও বিবেচনা করছে দেশটি। ওমান আমাদের দীর্ঘদিনের স্টাক ছিল। 96,000 অবৈধ হয়ে গিয়েছিলেন কর্মী বিভিন্ন পর্যায়ে। সেগুলোকে তারা বৈধ করবে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে। সেটা বড় অ্যাচিভমেন্ট। মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতও নতুন করে 11টি ক্যাটাগরিতে দক্ষ বাংলাদেশি কর্মীদের চাহিদার কথা জানিয়েছে। তবে প্রথম দফায় ডেলিভারি কাজে 3,000 বাইক রাইডার নেবে দেশটি। ওরা অলরেডি ডিমান্ড পাঠিয়ে দিয়েছে, তারা প্রায় 3,000 লোক নেবে। আমরা 400 ট্যাক্সি, 500 মোটরসাইকেল যারা বিভিন্ন ডেলিভারির কাজে নিয়োজিত থাকবে। 11টা সেক্টরে মানুষ নিতে পারবে, চাইতে পারবে, কোনো সমস্যা নেই। ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক সহ বিশেষায়িত পেশায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগ্রহের কথা জানিয়েছে কাতারও। কাতারের বাজারটাও আমাদের খুলে দেওয়া হয়েছে। কাতারেও মানুষ নেবে বিভিন্ন পর্যায়ে। প্রশিক্ষণ নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ব্যর্থতায় চাহিদা থাকলেও দক্ষ কর্মীর অভাবে শ্রমবাজারে পিছিয়ে বাংলাদেশ। অভিযোগ অর্থনীতিবিদদের। তারা কিন্তু দক্ষ শ্রমিক চাচ্ছে, টেকনিক্যাল যে ওয়ার্কার তাদেরকে যাচ্ছেন, এবং একই সঙ্গে তাদের ওইখানকার যে ভাষা, তাদের যে সংস্কৃতি, এই বিষয়গুলো তো আমাদের জানতে হবে। এখন সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে যারা প্রশিক্ষণ দিচ্ছে, তারা কিন্তু ওই জায়গাতে আসলে পরিস্থিতিগুলো কেমন সেটাকে অ্যাড্রেস করে না। ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থান নিশ্চিতে শ্রমবাজার নিয়ে গবেষণা করার তাগিদ বিশ্লেষকদের। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে আরও থাকছে। তীব্র গরমে কমেছে গবাদি পশুর দুধ উৎপাদন। সিরাজগঞ্জে দেখা দিচ্ছে নানা রোগ, লোকসানের মুখে খামারিরা। অনেকে ছেড়ে দিচ্ছেন গরু পালন। ইঞ্জিনের প্রেসার কম থাকায় ভারতের ঝাড়খণ্ডের আকাশ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে শারজাগামী ফিটস এয়ারের একটি ফ্লাইট। বিষয়টি নিশ্চিত করে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, ঝুঁকি এড়াতে ফ্লাইটটি ফিরে এসে নিরাপদে অবতরণ করেছে। মঙ্গলবার বিকেল 4:40 সংযুক্ত আরব আমিরাতের শারজার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় এয়ারবাসের A320 মডেলের বিমানটি। কিন্তু ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুরের আকাশে উড়ন্ত অবস্থায় ইঞ্জিনে প্রেসার কমের সংকেত পান পাইলট। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ফ্লাইটটি আবারও শাহজালাল বিমানবন্দরেই ফেরানোর সিদ্ধান্ত নেয় ক্রুরা। পরে সন্ধ্যা 7:27 145 জন যাত্রী নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। গ্রাম থেকে ঢাকায় বেড়াতে এসে লাশ হলেন লক্ষ্মীপুরের এক কৃষক। রাজধানীর আদাবরে একটি ভাঙাড়ির দোকানে থাকা পরিত্যক্ত সিলিন্ডারের গ্যাসেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়েছেন আরও অন্তত 15 জন। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডি। এই ঘটনায় একজনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।
ভাঙাড়ির দোকানে আর সব জিনিসপত্রের মতো সংগ্রহ করা হয়েছিল গ্যাসের পুরানো সিলিন্ডার। রাজধানীর আদাবরের বেড়িবাঁধ এলাকায় সেই সিলিন্ডারই এবার প্রাণ কাড়ল এক কৃষকের। এক পর্যায়ে সেই সিলিন্ডারটি কাটা শুরু করে ভাঙাড়ির দোকানের কর্মীরা, আর সেই সময় থেকেই সিলিন্ডারের বিষাক্ত গ্যাস সরাতে থাকে বাতাসে। কিন্তু বিধিলিপি ভাঙাড়ির দোকানের সেই কর্মীকে বাঁচিয়ে দিলেও প্রাণ গেল দোকানের পাশের একটি বাসায় ঘুমিয়ে থাকা মধ্যবয়স্ক কবির হোসেনের। স্থানীয়রা বলছেন, সিলিন্ডারের বিষাক্ত গ্যাস দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবে সেই গ্যাসে অস্বস্তি হলেও মঙ্গলবার সকালে হাসপাতালে নেওয়া হলে মারা যান কবির হোসেন, যিনি 3 দিন আগে লক্ষ্মীপুর থেকে আত্মীয়ের বাসায় ঢাকায় বেড়াতে এসেছিলেন। এনে দেখলাম কি গ্যাসের বোতল, আইলাম এই পাশে, তারপরে এই পাশে আওয়ার সময় ওরা দিয়ে অনেক গন্ধ, মানে বিচ্ছিরি গন্ধ। সবাই ঘর থেকে বাইরে গেছে গ্যাসের গন্ধতে। পরে আমগো পোলারা এই জায়গায় এসে দৌড়ে আয়া কইতাছে এনে একটা গ্যাসের বোতল পড়ে রয়েছে। কতটা বিষাক্ত ছিল ওই সিলিন্ডারের গ্যাস তার সাক্ষ্য দিচ্ছিল ভাঙাড়ির দোকানের পাশে থাকা গাছের পাতাগুলো। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে সিআইডির ফরেনসিক টিম। ওই ভাঙাড়ির দোকান চালানো অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গভীর রাত্রে এটা ভাঙার সময় এই সিলিন্ডারের ভিতর থেকে একটা গ্যাস নির্গত হয় এবং এই গ্যাসের প্রভাবে স্থানীয় আশেপাশে যে সমস্ত বাসিন্দা ছিল, বেশ অনেক লোক, তারা অসুস্থ হয়ে পড়ে। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় দিনভর আশেপাশের দোকানপাটও বন্ধ রাখা হয় সাবধানতায়। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরের নাইখাংদিয়া পয়েন্টে অবস্থান নিয়েছে মিয়ানমারের অজ্ঞাত একটি অস্ত্রধারী গোষ্ঠী। টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে ট্রলার বা স্পিডবোট দেখা মাত্রই গুলি করছে তারা। এতে দ্বীপজুড়ে চরম আতঙ্কে বাসিন্দারা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। নাফ নদী ও বঙ্গোপসাগরের নাইখাংদিয়া পয়েন্ট, যেখান থেকে যে কোনো ধরনের নৌযান গেলেই মিয়ানমার থেকে ছোড়া হচ্ছে গুলি। এ কারণে গত 6 দিন টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে কোনো নৌযান চলাচল করেনি। এতে দ্বীপে খাদ্য সংকট তীব্র হচ্ছে। বাধ্য হয়ে টেকনাফ থেকে খাদ্যপণ্য নিয়ে সেন্ট মার্টিন রওনা দেয় পণ্যবাহী ট্রলার, আর সেন্ট মার্টিন থেকে স্পিড বোটে বেশ কিছু যাত্রী টেকনাফ যাত্রা করেন। কিন্তু ট্রলার ও স্পিডবোট যখন বঙ্গোপসাগরের নাইখাংদিয়া পয়েন্টে পৌঁছায়, তখনই মিয়ানমারের অভ্যন্তরে কয়েকটি ট্রলারে অবস্থানরত অস্ত্রধারীরা বাংলাদেশের জলসীমায় এসে গুলিবর্ষণ করে। টানা 10 থেকে 12 রাউন্ড গুলি করে তারা। এ সময় জীবন বাঁচাতে পণ্যবাহী ট্রলারগুলো দ্বীপে না গিয়ে টেকনাফের শাহপরী দ্বীপে চলে যায়, আর স্পিডবোটগুলো সেন্ট মার্টিনে ফিরে যায়। সেন্ট মার্টিনের মানুষ 10,000 মানুষ না খেয়ে এবং খাদ্য সংকট এবং যাতায়াতের ব্যবস্থা সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছেন। মিয়ানমার থেকে গুলি ছোড়ার ঘটনায় দ্বীপ জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। মাল লোড করে যাবার সময় না কোন এত গুলি করছে, গুলি বুড়ো মাথায় শান্ত হচ্ছে, তারপর আর ব্যাগ আগে গিয়ে সাপোর্ট দিয়ে আগে থাকি। পরীক্ষামূলকভাবে যাতায়াত হয়েছিল, তাও আমাদের বাংলাদেশের বর্ডারের মধ্যেই। তারপর আজকে আমাদেরকে অতিরিক্তভাবে গুলি করা হয়েছে। দ্বীপবাসীকে বাঁচাতে বঙ্গোপসাগরকে ব্যবহার করে জাহাজের মাধ্যমে খাদ্যপণ্য পাঠানোর দাবি স্থানীয় জনপ্রতিনিধির। যেগুলি পণ্য নিয়ে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, এগুলি আবার উল্টো চলে আসছে। স্পিডবোটটা জানে কোনো মতে স্পিডে চালিয়ে সেন্ট মার্টিনে পৌঁছে গেছে। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে স্থানীয় বাসিন্দা রয়েছে 10,000-এর বেশি, আর হোটেল মোটেল রিসোর্ট ও রেস্তোরাঁয় চাকরি করেন 2,000-এর মতো। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। তীব্র গরমে গবাদি পশুর দুধের উৎপাদন কমে যাওয়ায় বিপাকে পড়েছেন দেশের শীর্ষ দুগ্ধ উৎপাদনকারী উপজেলা সিরাজগঞ্জের শাহজাদপুরের খামারিরা। উৎপাদন কমেছে গড়ে 20 থেকে 30%। সেই সঙ্গে দেখা দিচ্ছে নানা রোগ। লোকসানের মুখে অনেকে বাধ্য হয়ে গরু পালন ছেড়ে দিচ্ছেন। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। দেশের শীর্ষ দুগ্ধ উৎপাদনকারী জেলা সিরাজগঞ্জ। 1973 সালে জেলা শাহজাদপুরের সমবায়ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিলভিটার দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠিত হয়। ফলে এই অঞ্চল ছাড়াও পাবনার বেড়া, ভাঙ্গুড়া ও সাথে এলাকায় গড়ে ওঠে শত শত গো খামার। এই খামারগুলো থেকে প্রতিদিন গড়ে 5 থেকে 6 লাখ লিটার দুধ উৎপাদন হয়, যা মিলভিটা ছাড়াও বেশ কয়েকটি বেসরকারি দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান দুধ সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে।
তবে এবার তীব্র তাপদাহের প্রভাবে কমে গেছে দুধের উৎপাদন। খামারিদের হিসেব মতে গড়ে প্রতিদিন দুধের উৎপাদন কমেছে প্রায় 20 থেকে 30%। পাশাপাশি গবাদি পশুর শরীরে দেখা দিচ্ছে জ্বর, ঠান্ডা সহ নানা রোগবালাই। গরমে মারা গেছে গরু। সব মিলে লোকসানের মুখে অনেক খামারি বাধ্য হয়ে পশুপালন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। রোদের কারণে গরুর দুধ বাদ হয়ে গেছে, ঘাস টাস মনে করেন যে অনেক পুড়ে গেছে, গরু ঠিক মতো খাইতে পারে না, গরুর দুধ কম হয়। চতুর্দিকে নষ্ট হয়ে যাচ্ছে। এই খোল বসির প্রচুর দাম, দুধের দাম নাই। একদিকে দুধের উৎপাদন কম আর অন্যদিকে ক্রমাগত গোখাদ্যের দাম বৃদ্ধি। এতে দুধের উৎপাদন খরচ বাড়লেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না বলে অভিযোগ দুগ্ধ সমবায় সমিতির। গোখাদ্যের দাম বেশি হওয়ার কারণে বা দুধের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে এরা বিলুপ্তি হয়ে যাচ্ছে বা এরা গরু পালতে পারছে না, গরু বিক্রি করে ফেলতেছে। তবে গবাদি পশু রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি খামারিদের ক্ষতির হাত থেকে রক্ষায় নানা পরামর্শ দেওয়ার কথা জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। দিনে 2 বার করে যেন গোসল করানো হয় এবং গরুগুলি যেন সাহায্যের স্থানে রাখা হয় এবং গরুগুলিকে যেন স্যালাইন খাওয়ানো হয় যাতে তার ডিহাইড্রেশনটা না হয়। এই বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি, উঠান বৈঠক করছি এবং লিফলেট বিতরণ করছি। সিরাজগঞ্জের শাহজাদপুরে ছোট বড় মিলে গোখামার রয়েছে প্রায় 10,000 আর মিল্কভিটা সমবায় সমিতির মাধ্যমে প্রতিদিন দুধ সংগ্রহ করে প্রায় 2 লাখ লিটার। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সম্রাট, বিক্রম ও ব্ল্যাক ডায়মন্ড। চট্টগ্রামের মামা ভাগিনার মাঠে বসা কোরবানির পশুর হাটে এই 3 নামের গরু নিয়ে আগ্রহের যেন শেষ নেই। প্রায় 70 মন ওজনের একটি গরুর দাম হাঁকা হয়েছে 45 লাখ টাকা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বিশাল দেহের সম্রাট ও বিক্রম। চট্টগ্রামের মামা ভাগিনার বাজার কাঁপাচ্ছে দুজনই। নামের কারণে ধারে ভারে, শক্তি ও সাহসে যেমন, ওজনেও তেমন। সম্রাটের ওজন 45 মন আর বিক্রমের 40। দামেও কম নয়। পাহাড় সমান গরু দুটির মূল্য 35 লাখ টাকা। নাটু থেকে কালো রঙের গরু দুটি এনেছেন ব্যাপারীরা। 6 ফুট উচ্চতা আর লম্বায় 10 থেকে 11 ফুট। বিশাল দেহের গরু দুটি প্রতিদিন 20 কেজি খাবার খেয়ে থাকে। ফ্যানের তলে রাখেছি, আপনার ঝাপাইছি দিনে 3-4 বার। গম, খেসারি, ভুট্টা, কোলা, এইসব। অন্য বাজারে কোনো খাদ্য নেই আমাদের গরু। বাজারের আরেক পাশে রাজত্ব 25 মন ওজনের কুষ্টিয়ার ব্ল্যাক ডায়মন্ড। 5.5 উচ্চতা ও লম্বা 10 ফুট। হয় হচ্ছে ছোলা, গম, তারপরে গমের ভুসি আর কাঁচা ঘাস। বাজারে গাড়ি থেকে পশু নামলেই শিশু কিশোর সহ আনন্দ উল্লাসে মাতেন সবাই। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দিন দিন বাজেটের আকার বাড়লেও বরাদ্দের অর্থ কোথায় যাচ্ছে তা নিয়ে সবার আলোচনা করা দরকার বলে মনে করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তার মতে বাজেটের বড় অংশই বিনিয়োগ হচ্ছে পাতালে। প্রজ্ঞার অভাবে রাজনীতিবিদরা সরকারি আমলাদের ভুলে ভরা নীতি ধরতে না পারার কারণে নীতিগত সমস্যায় পড়ছে দেশ, এমন মত অর্থনীতিবিদ আব্দুর রাজ্জাকের। 97,000 কোটি টাকা 2023-24 অর্থ বছর থেকে 35,000 কোটি টাকা বাড়িয়ে আগামী অর্থ বছরের জন্য 8 লাখ কোটি টাকার বাজেট প্রস্তাবনা করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শতাংশের হিসাবে বেড়েছে 4.5%। এবছরের মার্চ পর্যন্ত। তবে বাজেটের আকার যাই হোক, বরাদ্দ কোথায় যাচ্ছে তাই আলোচনার বিষয় হওয়া উচিত বলে মনে করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি আয়োজিত বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে তিনি বলেন, বরাদ্দের বড় অংশই ব্যয় হচ্ছে পাতালে। যথেষ্ট বিনিয়োগ, বড় বিনিয়োগ পাতালে হচ্ছে, যার থেকে কোনো রিটার্ন ইহজগতে আমি আশা করছি না। বাজেটের অর্থ কত সেটা পরে আসবে, যেটা কোথায় যাচ্ছে সেইগুলোতে যাচ্ছে অনুপাতে এখানে বেশি নাকি যেখানে যাচ্ছে যেখান থেকে আমি কোনো রিটার্ন আশা করব না, এগুলা হিসাব নিকাশ করার প্রয়োজন আছে। এ সময় সিবিপির পরিচালক এম আবু ইউসুফ বলেন, বরাদ্দের হিসাবে এডিবিতে শীর্ষ 5-এ শিক্ষা খাত থাকা ভালো দিক। তবে সরকারের সুদ পরিশোধে প্রায় 14% বরাদ্দ চিন্তার বিষয় বলে মনে করেন তিনি। প্রথম 5টা যে প্রায়োরিটি সেক্টর আছে সেখানে শিক্ষা এবং স্বাস্থ্যকে এবার প্রথম 5টার মধ্যে আছে। সুতরাং এটি একটি ভালো দিক। বাংলাদেশের শিক্ষা এবং স্বাস্থ্য দুটো মিলে যে বাজেটটা দেওয়া হয়, সমপরিমাণ বাজেট ব্যয় হবে এই সুদ পরিশোধের ক্ষেত্রে। নীতিগত জায়গায় আমলাদের ভুল ধরতে পারার মতো প্রজ্ঞা রাজনীতিবিদদের নেই। এ কারণে আমলারা সমালোচনার বাইরে থেকে যান বলে মত অর্থনীতিবিদ আব্দুর রাজ্জাকের। পলিটিশিয়ানরা যারা ব্যুরোক্রেটস তাদের থেকে অনেক বেশি দুর্বল। ওনারা ব্যুরোক্রেটসদের পলিসি ফেলিয়ারগুলোকে ধরতে পারেন। সব পলিটিশিয়ানদের সেই যোগ্যতা, মেধা বা সম্ভাবনা পৃথিবীর, শুধু বাংলাদেশের, পৃথিবীর কোনো দেশেই কিন্তু নাই।
আমরা কিন্তু তাদেরকে অ্যাকাউন্টেবল করতে পারছি না। দেশের টেকসই উন্নয়নে পরিপক্ক নীতি বাস্তবায়ন জরুরি বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। খালি একটা বাজেটের সমালোচনা করে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভারতের জাতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে 5 বছরের জন্য 40 মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে সরকার। প্রতি ইউনিটে ব্যয় হবে 8 টাকা 17 পয়সা। এছাড়া জুলাই থেকে ডিসেম্বর মেয়াদে সিঙ্গাপুর থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেপাল থেকে ভারত হয়ে জলবিদ্যুৎ আমদানির লক্ষ্যে গত বছরের মে মাসে দেশটির সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশ। চুক্তি অনুসারে নেপালের ত্রিশুলী বিদ্যুৎ কেন্দ্র থেকে 24 মেগাওয়াট এবং অপর একটি প্রকল্প থেকে 16 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। দেশটি থেকে আসা মোট 40 মেগাওয়াট বিদ্যুৎ ভারত হয়ে বাংলাদেশের ভেড়ামারা জাতীয় বিদ্যুৎ কেন্দ্রে যুক্ত হবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জলবিদ্যুৎ আমদানি সহ 15টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোহাম্মদ মাহবুবুল হোসেন খান ব্রিফিংয়ে জানান, এ বিদ্যুৎ আমদানিতে ভারতকে ট্রেডিং মার্জিন ও ট্রান্সমিশন খরচ দিতে হবে। নেপাল থেকে বিদ্যুৎ ক্রয় 5 বছরের জন্য খরচ পড়ছে বাংলাদেশি টাকায় প্রতি ইউনিট 8 টাকা 17 পয়সা। ভারত হয়ে বাংলাদেশে আসবে বলে তাদের ট্রান্সমিশন লাইনও ব্যবহার করতে হবে। ভারতের 130 কোটি টাকা হিসেবে 5 বছরে মোট প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে 650 কোটি টাকার মতো। এদিকে সিঙ্গাপুর থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, স্থানীয়ভাবে 10,000 মেট্রিক টন মসুর ডাল, 2 কোটি 20 লাখ লিটার সয়াবিন তেল এবং কয়েকটি উৎস থেকে বিভিন্ন প্রকার সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। কোটেশন প্রক্রিয়ার মাধ্যমে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা সম্ভব হয়, সেই জন্য একটা প্রস্তাব উপস্থাপিত হয়েছে এবং শিপিং ভাড়া, তাদের যে চার্জগুলো আছে এইগুলি বিষয়টা অনুমোদন হয়েছে এবং সেখানে ইউনিপেক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড প্যাকেজ এ সর্বনিম্ন দরদাতা। এছাড়া আগামী 1 বছরের জন্য G2G পদ্ধতিতে কাতার ও সৌদি আরব থেকে ইউরিয়া সার আমদানির প্রস্তাবের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আমরা দ্রুততম সময়ে সার আমদানি করতে পারি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। টানা 3 দফা কমার পর দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। ভরিতে 1073 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে 1,16,955 টাকা। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন দর অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,11,636 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি 95,691 টাকা এবং প্রতি ভরি সনাতন স্বর্ণের দাম পড়বে 79,117 টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বাজুস, যা বুধবার থেকে কার্যকর হবে। চলতি বছরে এ পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে 28 বার। বগুড়ার সারিয়াকান্দির শিমুই তাইরে অসময়ে নদী ভাঙনে বিলীন হয়ে গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাঙন আতঙ্কে রাত কাটছে 2 শতাধিক পরিবারের। সব জেনেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আব্দুল আউলের তথ্য, শাহাদুর ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। ভেঙে ফেলা হচ্ছে বগুড়া সারিয়াকান্দির জালোবাড়ি চরাঞ্চলের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান শিমুলতাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত 3 দিনের তীব্র ভাঙনে যমুনা নদীর গর্ভে চলে গেছে আঙিনার একাংশ। গত সোমবার স্থানীয় প্রশাসন 1,02,000 টাকায় নিলামে বিক্রি করেছে ভবনটি। এতে বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে 5ম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত 150 শিক্ষার্থীর পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়েছে। স্কুলের কাজ চলে এসে তাই ম্যাডামরা বলছে স্কুল বন্ধ, একদম যতদিন স্কুল না হবে ততদিন স্কুল খুলবে না। শুধু শিমুলতাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ই নয়, 3 দিনের ভাঙনে হুমকির মুখে পড়েছে ওই চরে বসতরত আরও 2 শতাধিক পরিবার। এরই মধ্যে বসত ভিটা ছেড়ে অনেক পরিবার অন্য চরে আশ্রয় নিয়েছে। আর অসমের এই ভাঙন আতঙ্ক ছড়িয়েছে চরের মুজিববর্ষে ঘর পাওয়া গৃহ ও ভূমিহীনদের মাঝেও। যদি এই নদীটা বান্ধা দেয় তাহলে আমরা 250-300 পরিবার রক্ষা পাবো। এখন যদি নদীটা যদি বান্ধা দেয় তাহলে আমাদের খুব উপকার হবে, আমরা এই জায়গায় থাকতে পারবো। এই জায়গা ভেঙে গেলে আমাদের আশ্রয় নিতে, আমাদের একটু জায়গা আসছিল ভেঙে গেছে, সেটাও আবাদের জায়গা। বর্তমানে
যে সহায় সম্পদ আমার বাপদাদা ছিল সেই এলাকার নেই, সেটা নদীর ভিতরে চলে গেছে। এখন আমরা অন্য ইউনিয়নের ভিতরে চলে গেছি। বড় বাজেট ছাড়া নদী ভাঙন ঠেকানো সম্ভব নয় বলে বলছেন খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেভ করার একমাত্র ওয়ে হচ্ছে প্রোটেক্টিভ ওয়াল, যেটা 500-700 কোটি টাকা বা আরও বেশি টাকা দিয়ে একনেকে বড় একটি প্রকল্প পাশ করতে হবে এবং সেই বড় প্রকল্পের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছি। নদী ভাঙনের হুমকিতে থাকা শিমুলতাইর চরে প্রায় 8,000 মানুষ বসবাস করেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। যশোরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের সরকারি কৌশলী পিপিকে মারধরের অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন আইনজীবীরা, বিচার চেয়ে মামলা করেছেন পিপি। তবে সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নেতা। যশোরে জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় ভবনের সামনের ফুটপাতে কিছু ভ্রাম্যমাণ ব্যবসায়ী টেবিল পেতে কাপড় বিক্রি করেন। সেখানে এক ব্যবসায়ীকে জোর করে উঠিয়ে অন্য একজনকে বসায় শাহিন নামের এক ব্যক্তি। ব্যবসায়ীদের জানানো হয় জেলা আওয়ামী লীগের সভাপতির নির্দেশে এটি করা হচ্ছে। এ নিয়ে ব্যবসায়ীদের একটি পক্ষের অভিযোগের প্রেক্ষিতে গত 9 জুন রাতে মীমাংসা বৈঠক ডাকা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান মুকুলও। তার অভিযোগ, হঠাৎ বৈঠকে উপস্থিত হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন ও তার সহযোগীরা তাকে গালাগালি করে মারধরের পর হত্যারও হুমকি দেয়। এ ঘটনায় প্রাথমিক চিকিৎসা নিয়ে আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দেন পিপি মুকুল। পিপিকে লাঞ্ছিতের প্রতিবাদে মঙ্গলবার সকালে মানববন্ধন করেন আইনজীবীরা। একই সঙ্গে আইনি প্রতিকার পেতে আওয়ামী লীগ সভাপতি সহ 2 জনের নামে মামলা করেছে পিপি। আমাকে ডাকেছে মীমাংসা করার জন্য, আমি গেছি, তখন আওয়ামী লীগের সভাপতি আমাকে লাঞ্ছিত করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আওয়ামী লীগ সভাপতি। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন পিপি ফুটপাতের হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা নেন। কোথায় মারেছি কখন? আমি তো ফাঁড়ির কাছে গেছিলাম 9টা 15 আর ওরা নাকি মারা আছে 10টা 15। আমার কাছে মোবাইল রেকর্ড আছে। পিপি মোস্তাফিজুর রহমান মুকুলের দায়ের করা মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া। সময় সংবাদ, যশোর। 6 বছরেও নাটোরের সিংড়া উপজেলার বিলদহয় আত্রাই নদীর উপর সেতু নির্মাণ কাজ শেষ করতে পারেনি ঠিকাদার। একই ঠিকাদারের আওতায় আরেকটি সেতুর কেবল 2টি পিলার নির্মিত হয়েছে গত 2 বছরে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন স্থানীয় সংসদ সদস্য। আল মামুনের পাঠানো তথ্য, রোকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। 2018 সালের 30 জানুয়ারি নাটোরের সিংড়া উপজেলার বিলদহর এলাকায় আত্রাই নদীর ওপর শুরু হয় সেতু নির্মাণ কাজ। 6 বছরেও শেষ হয়নি সম্পূর্ণ কাজ, অথচ প্রকল্পের মেয়াদ শেষ হবে চলতি মাসের শেষে। 2022 সালের 27 নভেম্বর একই উপজেলার মহেশচন্দ্রপুরে একই নদীর ওপর সেতু নির্মাণ শুরু হয়। চলতি বছরের 31 ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত শেষ হয়েছে 30% কম। 2টি সেতুই নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদার মীর হাবিবুল আলম বখতিয়ার। মুঠোফোনে তিনি দাবি করেন কাজের দেখভাল করছেন তার ভাই। এসব বিষয়ে অবগত নন তিনি। আমার ভাই করতেছে, জাহান বলতে হবে না, যেহেতু আমি জানি না কাজটা করতেছে, আমি যেহেতু যখন আসে ভাই বলতে হবে। এদিকে 2টি সেতুর নির্মাণ কাজ সঠিক সময়ে শেষ না হওয়ায় ভোগান্তিতে আছেন উপজেলার প্রায় 1 লাখ মানুষ। স্কুলে যেতে লেট হয়ে যাচ্ছে, নৌকা দেরি হচ্ছে, মানে একটু সমস্যা হয়ে যাচ্ছে আমার জন্য। বেশি মানুষ উঠলে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার বই খাতা পড়ে মানে হঠাৎ পড়ে যায়। কখন আসে কখন যায় এটা বোঝা যায় না, কাজ একবারে ধীর গতিতে হচ্ছে। আমাদের যত তাড়াতাড়ি ব্রিজ হয়ে যায় তাড়াতাড়ি ব্রিজের কাজ আমরা চাই। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জানায় সময়ের মধ্যে বিলদহর সেতু নির্মাণ না হলে অন্য প্রকল্প থেকে অর্থ বরাদ্দ এনে শেষ করা হবে। তবে মহেশচন্দ্রপুরের সেতুর ক্ষেত্রে প্রয়োজনে পুনরায় দরপত্র আহ্বান করা হবে। অগ্রগতি ত্বরান্বিত করার জন্য আমরা ঠিকাদারকে চিঠি দিয়েছি এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তারপরে যদি ঠিকাদার করতে ব্যর্থ হয় বা প্রোগ্রেস নিতে ব্যর্থ হয় তাহলে আমরা অ্যাজ পার টেন্ডার ডকুমেন্ট এবং পিপিআর রেট অনুযায়ী ব্যবস্থা নেব। আর ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। যদি ঠিকাদার কাজ না করে তাহলে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি স্থানীয় সরকার অধিদপ্তরকে অনুরোধ করব। 108.1 মিটার দীর্ঘ বিলদহর সেতুর ব্যয় ধরা হয়েছে প্রায় 12 কোটি টাকা ও 285 মিটার দীর্ঘ মহেশচন্দ্রপুরের সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 33 কোটি টাকা। সময় সংবাদ, নাটোর। মুক্তারপুর পঞ্চবটি সড়ক আধুনিকায়নে নারায়ণগঞ্জের ভোলাইল পয়েন্টের
49 ও 50 নম্বর খুঁটির উপরে 30 মিটার দীর্ঘ প্রথম গার্ডার স্থাপন হয়েছে। 2242 কোটি 77 লাখ টাকার এই প্রকল্পের অগ্রগতি এখন 32%। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের সঙ্গে রাজধানীর সহজ পথ মুক্তারপুর পঞ্চবটি সড়ক, এটি আধুনিকায়নে গার্ডার স্থাপন শুরু হয়েছে। মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত 6 ঘন্টা ধরে চলে এই কার্যক্রম। নারায়ণগঞ্জের ভোলাইল পয়েন্টে সোমবার রাত 2টায় প্রথম গার্ডারটি স্থাপনের পরই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে প্রকল্প এলাকায়। এরপর একে একে আরও 2টি গার্ডার স্থাপন হয়। এই গার্ডারের দুই পাশে বসবে আরও 3টি গার্ডার, আর পাশের খুঁটিতেও গার্ডার ধারণের জন্য চৌকি ঘষামাজা করে প্রস্তুত রাখা হচ্ছে। আমাদের রাস্তাতে অনেক জ্যামজট হইতো, আমরা হাঁটতে পারতাম না, তো এখন এই ফ্লাইওভারটা হইলে আমরা অনেক নিশ্চিত। 6 ঘন্টার জন্য একটা ফ্রি স্পেস তৈরি করে আমার গার্ডারটা ইরেকশন করতে হয়েছে। গার্ডারের উপর ডেক স্ল্যাব বসিয়ে 2 লেনের সড়ক তৈরি করা হবে, আর নিচতলায় থাকবে আরও 2 লেন। কাজের অগ্রগতি 32%। 10.5 কিলোমিটার দীর্ঘ সড়কটি আগামী বছরের জুনে সম্পন্ন করার লক্ষ্য কর্তৃপক্ষের। দ্রুততম সময়ের মধ্যেই আমরা স্ল্যাবের কাজও শুরু করব। এমনকি আমাদের যে টাইম ফ্রেম আছে, এই টাইম ফ্রেমের মধ্যে আশা করি আমরা প্রজেক্টটা শেষ করতে পারব। সড়কটির দ্বিতল নির্মাণ কাজে 11 ধরনের 1488টি গার্ডার স্থাপন হবে। 49 ও 50 নম্বর খুঁটির উপর 3টি গার্ডার স্থাপন করা হয়েছে। 30 মিটার দীর্ঘ প্রতিটি গার্ডারের ওজন 50 টন। নারায়ণগঞ্জের ভোলাইল থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নাগরিক সেবা বাড়াতে ও পরিকল্পিত নগরায়নের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের আয়তন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সিটি মেয়র জানিয়েছেন, সীমানা বৃদ্ধির আবেদন অনুমোদন পেলে বর্তমান সীমানার সঙ্গে যুক্ত হবে পবা উপজেলার নওহাটা ও কাটাখালী পৌরসভা, আর নগরীর আয়তন বেড়ে হবে 350 বর্গ কিলোমিটার। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। গ্রিন ও ক্লিন সিটি হিসেবে পরিচিত পদ্মাপাড়ের নগরী রাজশাহী। প্রশস্ত রাস্তাঘাট, ফুটওভার ব্রিজ ও দৃষ্টিনন্দন সড়কবাতির কারণে উন্নত বিশ্বের শহরের সঙ্গে তুলনা করা হয় এই নগরীকে। গত এক যুগের উন্নয়নে বদলে যাওয়া এই জনপদের কারিগর সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। নাগরিক সেবা বাড়াতে ও পরিকল্পিত নগরায়নের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে সিটি কর্পোরেশনে যুক্ত হবে পবা উপজেলার নওহাটা ও কাটাখালী পৌরসভার সঙ্গে দামকুড়া ও কর্ণহার থানা। এই এলাকাটা আমরা বাড়াতে চাই এই কারণে যে শহরতলি যাকে আমরা বলি, সেই শহরতলির মানুষগুলো পূর্ণাঙ্গ শহরের সুযোগ সুবিধা নিয়ে বসবাস করতে চায়। সিটি কর্পোরেশনের নেয়া এমন উদ্যোগকে যুগান্তকারী বলছেন নগর পরিকল্পনাবিদ। আবাসিক এরিয়াটাকে একটা আইসোলেট করে দেওয়া, কোথায় বাজার হবে বাজারটাকে আইসোলেট করা, তারপরে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কোন জায়গাটায় হবে সেটা আইসোলেট করা। সেই জায়গাগুলোকে যখন আমরা অ্যাকোমোডেট করে পরিকল্পনা মাফিক যদি করতে পারি, দেন নাগরিক সুবিধাটা বাড়বে। এমন উদ্যোগে এলাকার মানুষের জীবনযাত্রার মান আরও বাড়বে বলে আশা নগরবাসীর। সিটি কর্পোরেশন হলে অবশ্যই আমাদের সুবিধা বাড়বে। তার মধ্যে প্রথমত সুবিধা বাড়বে হচ্ছে রাস্তাটা উন্নয়ন হবে। এটা যখন সিটি কর্পোরেশনের মধ্যে চলে যাবে, তখন আমাদের শহরে যে সুযোগ সুবিধাটা আমরা পাই, নাগরিক সুবিধা, সেটা এখানকার লোকও পাবে। সিটি কর্পোরেশন যদি হয় তাহলে আমাদের ভালো হবে, সুখ সুবিধা হবে। তাড়াতাড়ি যদি হয় তো ভালো হবে, এলাকার মান উন্নয়ন বাড়বে। 1872 সালে রাজশাহী পৌরসভা 1987 সালে সিটি কর্পোরেশনে উন্নীত হয়। ওই সময়ের 96.72 বর্গ কিলোমিটার জায়গা এবার বেড়ে দাঁড়াবে 350 বর্গ কিলোমিটারে। সিটি কর্পোরেশনের জনসংখ্যা প্রায় 10 লাখ। সংশ্লিষ্টরা বলছেন, আগামী 50 বছরকে টার্গেট করে যে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছে সিটি কর্পোরেশন, তা বাস্তবায়ন হলে স্বপ্নের শহর হবে রাজশাহী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। গ্রীষ্মে অত্যাধিক গরম আর অল্প কয়েকদিনের শীতেই বিপর্যস্ত হচ্ছে জনজীবন। পাশাপাশি অস্বাভাবিকভাবে নিচে নামছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর। এতে দেখা দিচ্ছে খাবার ও সেচের পানির সংকট। পরিবেশবিদদের মতে, ভূপ্রকৃতির এমন আচরণ চরম ভাবাপন্ন আবহাওয়ার পূর্বাভাস। মওদুদ রানার রিপোর্ট।
পানির প্রবাহ কমে এক সময়ের প্রমত্ত পদ্মার বিভিন্ন অংশে এখন ধুধু বালুচর। উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় সেচের অন্যতম উৎস চলন বিলেও দেখা দেয় পানির সংকট। করতোয়া, ইছামতি, বাঙালি ও মহানন্দার মতো নদীও আর নেই আগের মতো স্রোতস্বিনী। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির তথ্য অনুযায়ী রাজশাহী বিভাগের ২১টি নদী এখন সংকটাপন্ন, আর দখল দূষণে অস্তিত্ব হারিয়েছে শতাধিক খালবিল। এমন অবস্থার জন্য মানুষসৃষ্ট প্রভাব যতটা, জলবায়ু পরিবর্তনের প্রভাবও কম নয়। গরমের সময় অধিক গরম এবং শীতের সময় অধিক শীত অনুভূত হচ্ছে। অবশ্যই জলাশয়, বিশেষ করে নদী, পুকুর, খালবিল এগুলো এই চরমভাবাপন্ন আবহাওয়ার জন্য দায়ী। রাজশাহী নগরীতে গত এক দশকে ভরাট হয়েছে ৯৭ ভাগ পুকুর। একই চিত্র বিভাগের অন্য শহরেও। অপরদিকে গ্রামে চাষের জমিতে অপরিকল্পিত পুকুর খনন করা হয়েছে ৩৬,০০০। সড়ক সহ বিভিন্ন উন্নয়ন কাজে কাটা পড়েছে হাজার হাজার গাছ। গাছ কাটার ফলে আমাদের যে ক্ষতিটা হচ্ছে যে আমাদের রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। চলন বিলের উচ্চতা বেড়ে গেছে, যে ঝুপকুল পানিকুল আছে এগুলো কিন্তু মারা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে বরেন্দ্র অঞ্চলে বর্তমানে প্রকৃতির যে বিরূপ অবস্থা বিরাজ করছে এর জন্য বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন দায়ী হলেও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডও এই অঞ্চলের বিপর্যয় ত্বরান্বিত করেছে। ব্যাপক কনস্ট্রাকশন হচ্ছে, এই কনস্ট্রাকশনের পাশাপাশি অন্যান্য ল্যান্ডের পরিমাণ অর্থাৎ জলাভূমির পরিমাণ কমে যাচ্ছে, এখানে একটা হিট চেম্বার তৈরি হচ্ছে। তাহলে এই জায়গা থেকে আমাদেরকে উত্তরণ করতে হলে প্ল্যানিংয়ের আবারও পরিবর্তন এনে সেই অনুযায়ী ইমপ্লিমেন্ট করতে হবে। বরেন্দ্র অঞ্চলে গত কয়েক বছর ধরে প্রায় ২ ফুটের মতো করে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। দেখা দিচ্ছে খাবার ও কৃষিকাজের পানির সংকট, যা হুমকি হয়ে দাঁড়িয়েছে ফসল ও জনজীবনের জন্য। যেহেতু বৃষ্টি হয়নি, যেহেতু গরম পড়েছে বেশি, যেহেতু কৃষির চাহিদা, এবারকার ডেটাটা হলো ২ ফিটের বেশি নেমে গেছে। এটা আরেকটা ইমব্যালেন্স কন্ডিশন তৈরি করেছে। পরিবেশের ভারসাম্য এবং কৃষি, জীববৈচিত্র্য ও খাদ্য নিরাপত্তার ঝুঁকি কমাতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে নির্মাণাধীন দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম প্রকল্পের নির্মাণ কাজ শেষ হচ্ছে চলতি মাসে। মূল ড্যামের কাজ শেষে এখন চলছে ওয়াকওয়ে ও রিজার্ভ ট্যাঙ্ক নির্মাণ। সংশ্লিষ্টরা বলছেন আগামী শুষ্ক মৌসুম থেকে নদীর ৫৬ কিলোমিটার এলাকা জুড়ে পানি সংরক্ষণ করা যাবে। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, শাহজাহান আলীর ছবি নিয়ে রিপোর্ট। নদী শাসন করে নির্মাণ করা হয়েছে অবকাঠামো, চলছে দেশের সবচেয়ে বড় রাবার ড্যামের কাজ। চাঁপাইনবাবগঞ্জ শহরের পাশে রেহাইচর এলাকায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন মহানন্দা নদীতে ২০১৭ সালের অক্টোবরে শুরু হয় রাবার ড্যাম নির্মাণ। এরই মধ্যে শেষ হয়েছে ৯৬ ভাগ কাজ। মূল অবকাঠামো নির্মাণ শেষে এখন চলছে ওয়াকওয়ে ও রিজার্ভ ট্যাঙ্কের নির্মাণ। প্রকল্পের কাজ শেষে নদীর বেশিরভাগ অংশে সারা বছর প্রায় ১৫ থেকে ২০ ফুট পানি থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সেচ সুবিধা বৃদ্ধিতে খুশি স্থানীয়রা। এই নদীটা আমাদের এখানে রাবার ড্যাম হলে আমরা ১২ মাস পানিটা পাবো। যে মরু এলাকা হয়ে গেছিল সে জায়গাগুলোতে সেচ প্রকল্পের দ্বারা কৃষি সবচেয়ে বেশি ফলন হবে। এটা পরিবেশ বিপর্যয় থেকেও আমাদেরকে রক্ষা করবে। এই রাবার ড্যাম একটা উন্নয়নের একটা নতুন দিগন্ত তৈরি করবে। চলতি মাসের শেষেই প্রকল্পের মূল কাজ শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আগামী বছরের জুনের মধ্যে শেষ হবে নদী সংলগ্ন এলাকার ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কাজ। এই রাবার ড্যাম নির্মাণ অঙ্গটার আমার কাজের অগ্রগতি এখন ৯৬%। আমরা এই জুনের ভিতরেই অবশিষ্ট কাজ শেষ করব। ৩৯৩ মিটার দৈর্ঘ্যের রাবার ড্যামটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ২৪৬ কোটি ৮৯ লাখ টাকা। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। আদর্শহীন ও সুবিধাবাদী লোক নিয়ে দল করা যাবে না। দল করতে হলে বঙ্গবন্ধুর আদর্শের লোক দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। মঙ্গলবার বিকেলে ঝালকাঠিতে জাতীয় শ্রমিক লীগের আয়োজনে রেমালে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফরিদপুরে পাচারের সময় ২০ মেট্রিক টন সরকারি চাল সহ একটি
ট্রাক জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে দুজনকে। মঙ্গলবার দুপুরে সদরের কানাইপুরের করিমপুর এলাকা থেকে ট্রাক সহ এসব চাল জব্দ করা হয়। পুলিশ জানায়, উপজেলার সরকারি খাদ্য গুদাম থেকে চাল পাচারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয়। আটক করা হয় এর চালক ও তার সহকারীকে। তবে এই চালগুলো নিজেদের নয়, বরং জিআর খাতের চাল বলে দাবি জেলা খাদ্য নিয়ন্ত্রকের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শান্তি ও উন্নয়নের পথে পার্বত্য চট্টগ্রাম সশস্ত্র সংঘাত ও তথ্য বিভ্রান্তির বিরুদ্ধে ছাত্র যুব সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার। মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসের সিনেট মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ। আয়োজকরা জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়ন অব্যাহত রেখে নাগরিক নিরাপত্তা ও জাতীয় সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে এই সেমিনার। বক্তারা বলেন, দীর্ঘ 24 বছর ধরে শান্তি চুক্তির আওতায় পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রয়েছে, কিন্তু গত এপ্রিলের প্রথম দিকে বান্দরবানে সশস্ত্র মহড়ার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা হয়। পাহাড়ের নব্য সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি নাগরিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। রাঙামাটির কাপ্তাই এ কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের সিবিএ নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ। মঙ্গলবার সকাল 10টায় মিলের শ্রমিক কর্মচারী চিত্ত বিনোদন ক্লাবে শুরু হয় ভোট গ্রহণ, চলে বিকেল 3টা পর্যন্ত। পরে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুস সাব্বির ভুইয়া। এতে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ 93 ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কেপিএম ওয়ার্কার্স ইউনিয়ন পায় 57 ভোট। চতুর্থবারের মতো নির্বাচিত করায় শ্রমিক কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কর্মচারী পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক কাজী আবু সারোয়ার। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উত্তর পশ্চিমের বোয়ার শহর যুদ্ধ বিধ্বস্ত একটি এলাকা। ঝুঁকিপূর্ণ এই এলাকাটিতে সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ব্যানবেচ 10 কন্টিনজেন্ট। অত্যন্ত দক্ষতার সঙ্গে অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি এই কন্টিনজেন্টের সদস্যরা সফল হয়েছেন কৃষিক্ষেত্রে। 25 ধরনের কৃষি পণ্য উৎপাদন করে রীতিমতো তাক লাগিয়েছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে ফিরে বুলবুল রেজার রিপোর্ট। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উত্তর পশ্চিমে বুয়ার শহর। জাতিসংঘের মিনুস্কা মিশনে 2টি কন্টিনজেন্ট নিয়োজিত এই শহরে। এর মধ্যে অন্যতম বাংলাদেশ ব্যাটালিয়ন বা বেনবেট 10। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই এলাকাটিতে শান্তি শৃঙ্খলা রক্ষায় এই কন্টিনজেন্টে নিয়োজিত আছেন 776 জন শান্তিরক্ষী। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে গিয়ে এই কন্টিনজেন্টের যেসব বীর সেনারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে স্যাক্রিফাইস স্কোয়ার। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়েই কাজ করতে হয় বেনবেটের সদস্যদের। বোয়ার এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা। প্রায়শই মাইন এবং আইডিতে মানুষ মৃত্যুবরণ করছে। দিন রাত 24 ঘন্টা আমার কন্টিনজেন্টের 776 জন অফিসার, জেসি এবং অন্যান্য পদবীর শান্তিরক্ষীরা তারা জীবনের ঝুঁকি নিয়ে সার্বক্ষণিকভাবে পেট্রোলিং করে এই এলাকার মানুষের শান্তি এবং নিরাপত্তা বিধানের জন্য কাজ করে যাচ্ছে। যুদ্ধবিধ্বস্ত এই এলাকাটিতে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে বেনবেট। এই কন্টিনজেন্টের যেদিকে চোখ যায় সেদিকেই সবুজের সমারোহ। এখানকার মাটি অত্যন্ত উর্বর। এখানে যে কোনো গাছ রোপণ করলেই খুব ছোট অবস্থাতেই ফল আসে। 2023 সালের ডিসেম্বরে কৃষি প্রকল্প হাতে নেয় বেনবেট। এই 5 মাসে 25 ধরনের কৃষি পণ্য উৎপাদন করা হয়েছে। অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি এখানকার কৃষিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশি শান্তিরক্ষীরা। কৃষি প্রধান দেশ বাংলাদেশ। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বুয়ার যেন একখণ্ড বাংলাদেশ। এখানকার কন্টিনজেন্টের সেনা সদস্যরা কৃষিক্ষেত্রে বিশেষ সফলতা লাভ করেছে। বিশেষ করে বিভিন্ন প্রকার সবজি উৎপাদনে তারা এই সফলতার মুখ দেখেছে। বাংলাদেশের কৃষিকে কাজে লাগিয়ে বুয়ার শহরের আনাচে কানাচে তারা ছড়িয়ে দিতে চান এই কৃষিক্ষেত্রের সফলতা। বুলবুল রেজা, সময় সংবাদ, বুয়ার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। দেশের বাইরের খবর।
আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। অস্ত্র কেনার সময় মাদকাসক্তির মিথ্যা তথ্য প্রদান সহ 3 অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সবগুলোই আমলে নিয়ে রায় দিয়েছেন আদালত। এতে 25 বছর পর্যন্ত সাজা হতে পারে বাইডেন পুত্রের। সাজা মওকুফ করবেন না প্রেসিডেন্ট নিজেও। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেয়ায় ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত এই রায় দেন। এ সময় উপস্থিত ছিলেন হান্টারের মা মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের সন্তান ফৌজদারি অপরাধে বিচারের মুখোমুখি হলেন, যা দেশটির প্রায় 250 বছরের ইতিহাসে নজিরবিহীন। আগ্নেয়াস্ত্র কেনাবেচার সময় মিথ্যা তথ্য এবং অবৈধভাবে তা নিজের কাছে রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বাইডেন পুত্রের। হতে পারে $7.5 লাখ মার্কিন ডলারের জরিমানাও। এদিকে রায় শুনে মা জিল বাইডেন ও স্ত্রী মেলিসা বাইডেনের হাত ধরে আদালত ছাড়েন হান্টার বাইডেন। এ সময় উপস্থিত ছিলেন চাচা জিম বাইডেন সহ পরিবারের অন্যান্য সদস্যরা। ছেলের রায় শুনে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, তিনি যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঠিক তেমনি একজন বাবাও। আদালতের রায় মেনে নেওয়ার কথাও জানান তিনি। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট যে কোনো সাজা মওকুফ করার ক্ষমতা রাখেন। তবে ছেলে হান্টার দোষী সাব্যস্ত হলে তার সাজা মওকুফ করবেন না বলে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজে দেয়া এক সাক্ষাৎকারে আগেই ঘোষণা দেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেক্ষেত্রে চূড়ান্ত রায়ে সাজা প্রাপ্ত হলে কারাগারে থাকতে হবে প্রেসিডেন্ট পুত্রকে। হান্টার বাইডেনের আইনজীবীরা জানিয়েছেন রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবে রাজি হয়েছেন হামাস। একই সঙ্গে প্রস্তাবটি বাস্তবায়নে মধ্যস্থতাকারীদের সহায়তা করতে সম্মত ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি। এদিকে গাজাবাসীর জন্য $40 কোটি বেশি মানবিক সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশের একদিন পর মঙ্গলবার নিজেদের সম্মতির কথা জানালো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে তারা বলছে, নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে স্বাগত জানায় সংগঠনটি। প্রস্তাবটি বাস্তবায়নে মধ্যস্থতাকারীদের সহায়তা করতে প্রস্তুত তারা। জাতিসংঘে পাশ হওয়া এই প্রস্তাবে গাজা স্থায়ী যুদ্ধবিরতি, উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া, বন্দি বিনিময়, গাজা পুনর্গঠন, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজেদের এলাকায় ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের কথা বলা হয়েছে। সোমবারের এই প্রস্তাবে পরিষদের 15 সদস্য দেশের মধ্যে 14টি দেশ পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল শুধু রাশিয়া। দেশটির দাবি প্রস্তাবটিতে অস্পষ্ট বিষয় রয়েছে। জাতিসংঘে পাশ হওয়া প্রস্তাবটিকে হামাস স্বাগত জানানোয় আশার আলো দেখছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মধ্যপ্রাচ্য সফরে থাকা ব্লিংকেন নতুন করে গাজাবাসীর জন্য $40 কোটির বেশি মার্কিন ডলারের মানবিক সহায়তার ঘোষণা দিয়েছেন। গাজাতে সহায়তা প্রবেশে কোনো যুদ্ধবিরতির প্রয়োজন নেই বলে দাবি করেছেন জর্ডান সম্মেলনে যোগ দেয়া বিশ্ব নেতারা। ভূখণ্ডটির সব সীমান্ত অবিলম্বে খুলে দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে গত 31 মে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির ওই প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। এই প্রস্তাবে 3টি ধাপের কথা বলা হয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ। নরওয়ের অজলো শহরের কাছে জনপ্রিয় একটি দ্বীপ হোভেইডিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনাদের তৈরি করা একটি গোপন টানেল আছে দ্বীপটিতে। বিস্তারিত জাহাঙ্গীর আকাশের রিপোর্টে। বিরল গাছপালা, তৃণভূমি, পাহাড় এবং বালুকাময় সৈকত সহ প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের দ্বীপ হুভেইদিয়া। শত শত বছর আগে থেকেই এ দ্বীপের সামরিক গুরুত্ব অনেক। অসলোকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য দ্বীপে তৈরি করা হয়েছিল দুর্গ। আরও ছিল গোলাবারুদের ডিপো।
সামরিক ইতিহাসে ভরা এই দ্বীপের চোখ জুড়ানো ল্যান্ডস্কেপ দর্শনার্থীদের আকৃষ্ট করে। প্রকৃতির বৈচিত্র্যময় রূপ উপভোগ করতে এখানে ছুটে আসেন বহু দর্শনার্থী। শহরের কোলাহল মুক্ত জীবন থেকে বেরিয়ে প্রকৃতিপ্রেমীরা আসেন নরওয়ের বিভিন্ন শহর থেকে। তারা উপভোগ করেন দ্বীপটির নৈসর্গিক সৌন্দর্য। আমি এখানে ভ্রমণে এসে অনেক আনন্দ পাচ্ছি। আমরা এখানে আঙ্গুর খাবো, পানীয় পান করব আর সূর্যের আলোর উত্তাপ নেব। শহর থেকে ফেরিতে চেপে মাত্র 5 মিনিটে এখানে আসা যায়। আশা করি কেউ এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করার সুযোগ হাতছাড়া করবে না। আপনি যদি অসলোতে আসেন তাহলে শহরটাকে তো দেখবেনই, হবেডইয়াকে অবশ্যই দেখে যাবেন। আমি শুধু শহরটাকেই নয়, দ্বীপের এই সুন্দর প্রকৃতির মজাও নিতে বলবো সবাইকে। গ্রীষ্মকালে এই দ্বীপে দর্শনার্থীদের ভিড় বাড়ে। দ্বীপের চারিদিকে আছে বসার সুব্যবস্থা, সমুদ্রে গোসল করার সুন্দর সৈকত, আর মাঝখানে আছে খেলার মাঠ। পুরো দ্বীপটি একটি সংরক্ষিত এলাকা। এখানকার গাছপালা, ফুল বা পাথর অপসারণ করা নিষিদ্ধ। এখানে কেউ তাঁবু টানিয়ে রাত্রি যাপনও করতে পারেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দ্বীপটিকে জার্মানরা সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করেছে। আজ এখন এই দ্বীপটি সংস্কৃতি এবং প্রকৃতির এক মিলন মেলায় পরিণত হয়েছে। এখানে প্রতিদিন শত শত দেশি বিদেশি পর্যটক আসেন এই দ্বীপটিকে এক নজর দেখার জন্য। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, হুবেতওয়া, অসলো, নরওয়ে। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট নির্বাচনে এবার জয় জয়কার জার্মানি, ফ্রান্স এবং ইতালির ডানপন্থী রাজনীতিবিদদের। বিশ্লেষকদের ধারণা, এতে আরও কঠিন হতে পারে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার প্রক্রিয়া। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইউরোপের 87 দেশের নেতৃত্ব দানকারী ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতা এবার কট্টর ডানপন্থী রাজনীতিবিদদের দখলে। আর এতেই চিন্তার ভাঁজ পড়েছে এসব দেশের প্রবাসীদের কপালে। বিশেষ করে ইতালিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের সংখ্যা যেন আরও বেশি। ইউ পার্লামেন্টে এবার রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী, কট্টর ডানপন্থী হিসেবে পরিচিত জর্জা মেলোনি। তার আমলেই সম্প্রতি আইন পাশ হয়েছে অবৈধ অভিবাসীদের আশ্রয় না দেবার বিষয়ে। ফলে অভিবাসন নিয়ে কাজ করা বাংলাদেশিদের ধারণা, মেলোনির এই জয় অবৈধ অভিবাসীদের স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে পারে। ফ্রান্স এবং জার্মানির পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নে ইতালির প্রাধান্য বাড়বে। সেই সাথে ডানপন্থী সরকারের কারণে ইমিগ্রেশন আইনে অনেক নতুন নিয়মকানুন আমরা দেখতে পাবো। ফলশ্রুতিতে এরকম হতে পারে যে যারা বর্তমানে ইতালিতে বাংলাদেশের অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছেন তাদেরকে হয়তো বা ইতালিয়ান সরকার কোনোভাবে দেশে ফেরত নেওয়ার মতো চিন্তা ভাবনা নিতে পারে। প্রবাসী যারা আছেন, বিশেষ করে হচ্ছে অবৈধ প্রবাসী, তাদের জন্য আসলে যে কোনো একটা এগেইনস্ট একটা আইন পাস হতে পারে, যার মাধ্যমে হচ্ছে ইভেন হচ্ছে তারা দেশেও ফেরত যাওয়ার মতো বড় রকম আইন পাস হতে পারে। করোনাকালে ইতালিতে অবৈধভাবে বসবাসকারীদের বৈধতা দিয়েছিল জুসেপ্পে কন্তের নেতৃত্বাধীন বামপন্থী সরকার। 2022 সালে মেলোনি সরকার ক্ষমতায় এসেই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নানা পদক্ষেপ নেয়। এরপর থেকে অবৈধ অভিবাসন বিরোধী হিসেবে পরিচিতি পান মেলোনি প্রশাসন। ইউ পার্লামেন্টে জয়ের পর দেয়া ভাষণেও ভবিষ্যতের নানা পদক্ষেপের কথা জানিয়েছেন মেলোনি। উঠে এসেছে ডানপন্থী নীতির কারণে তার সমর্থনও আরও বেড়েছে। 2 বছর আগে সরকারের দায়িত্ব নেওয়ার সময় যেমন আনন্দিত ছিলাম, আজ আরো বেশি আনন্দিত। আবারও প্রমাণ হয়েছে ইতালির জনগণ আমাদের সঙ্গে আছেন। নতুন করেও অনেকে সমর্থন দিচ্ছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও জাতীয়তাবাদের মতো বিষয়গুলোর প্রভাব ফেলেছে এবারের ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে। মেলোনি ছাড়াও চূড়ান্ত ফলাফলে জয় জয়কার দেখা গেছে জার্মানি ও ফ্রান্সের ডানপন্থীদেরও। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। প্রথম সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কমিউনিটি কুয়েতের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ। কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার লক্ষ্যে এই আয়োজন করেন তারা। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে রাতে নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদককে মনোনীত করে মোট 401 জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা বলেন, কমিটি কর্তৃক এরই মধ্যে 38 জন প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর পাশাপাশি দুস্থ প্রবাসী কল্যাণে আর্থিক সহায়তা প্রদান করেছে।
যুক্তরাজ্যে আয়োজিত হলো লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ারের 7ম আসর। দেশীয় ঐতিহ্যের সঙ্গে এই মেলায় ছিল আধুনিকতার ছোঁয়া। বিদেশের মাটিতে চমৎকার এই আয়োজনে দর্শনার্থীদের পাশাপাশি খুশি আয়োজকরাও। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। সাজগোজ করা কনে কিংবা আভিজাত্যময় এই গাড়ি দেখে যে কারোরই মনে হতেই পারে জমকালো এক বিয়ের আয়োজন এটি। হল রুমের ভিতরে গেলেই দেখা মিলে রাজকীয় বর কনের মঞ্চ। তবে বর কিংবা কনে কেউ না আসলেও আছে স্বজন এবং পাড়াপড়শিদের আনাগোনা। কারোর জন্য অপেক্ষা না করে স্মৃতি ধরে রাখতে ছবি তোলায় ব্যস্ত অনেকে। মূলত লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ারের 7ম আসরের জন্য এই সবের আয়োজন। যুক্তরাজ্যের মাটিতে একই ছাদের নিচে বাঙালি বিয়ের সব ঐতিহ্য ছিল আধুনিকতার এই যুগের র্যাম্প শো। স্থানীয় একটি হলে এই অনুষ্ঠান ঘিরে বসেছিল একাধিক স্টল। মেলা জুড়ে ছিল বিয়ের প্রয়োজনীয় ছোট বড় নানা জিনিসের পসরা। দামি ব্র্যান্ডের গাড়ি থেকে পালকি কিংবা রিক্সা, প্রায় সবখানে ছিল বাঙালিয়ানার ছাপ। আরও ছিল কনের লেহেঙ্গা, শাড়ি সহ বিভিন্ন ধরনের পোশাক, ফার্নিচার ও সাজসজ্জার সব সামগ্রী। দর্শনার্থীরাও তৃপ্ত এমন আয়োজনে। বিলেতে ভিন্ন মাত্রার এই আয়োজন উপভোগ করেন আগত সবাই। এই ধরনের আয়োজনে যারা টু বি গ্রুম টু বি ব্রাইড আছে বা যাদের ছেলে মেয়েদের বিয়ের কথা চিন্তা করছে, আমি বলবো একটা ইজি সলিউশন। আয়োজকদের মতে তরুণ প্রজন্মকে বাঙালির বিয়ের ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই উদ্যোগ। ইয়াং এন্টারপ্রেনার যারা আমরা আজকে তাদেরকে নিয়ে আসছি এখানে, এবং অনেকটা স্মল বিজনেস আছে তাদেরকেও নিয়ে আসছি যাতে এই বিজনেসগুলো যাতে প্রমোট হয়। অনুষ্ঠানে গাজাবাসীর প্রতি সমবেদনা জানিয়ে 2 মিনিট নীরবতা পালন করা হয়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এলাকা ডুবে যাবে এবং এলাকার মানুষ গলা পানিতে থাকবে। নিষ্কাশনের জন্য যেটা সিটি কর্পোরেশন মনে করতেছে সেটি তো আমাদের জন্য প্রযোজ্য না। সবুজ নিধন আর জলাধার ভরাট করলেও ভুল মানতে নারাজ রেলওয়ে। উন্নয়নের দোহায় বর্ষায় বিমানবন্দর এলাকায় জলাবদ্ধতার শঙ্কা উত্তর সিটির। লঙ্ঘন হয়েছে আইন, বলছে রাজুক। হজযাত্রীদের পকেট কাটছে বিমান ও সৌদি এয়ারলাইন্স, বাড়তি নিচ্ছে প্রায় 400 কোটি টাকা। বিদেশি সংস্থাকে ডলার পরিশোধে হিমশিম অবস্থা, চাপ বাড়ছে বৈদেশিক মুদ্রায়। এবং 250 বছরের ইতিহাসে প্রথম কোন মার্কিন প্রেসিডেন্টের ছেলে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত। 25 বছরের সাজা হতে পারে হান্টারের, রায় মেনে নেয়ার ঘোষণা জো বাইডেনের। এই ছিল ভোরের সময়, এরপর দেখবেন সকালের সময়। থাকবেন তানভীর হাসান। ধন্যবাদ ধ্রুব। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।